দিয়ে দিয়ে, পা দিয়ে লাথি দিয়ে দিয়ে, যে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। আমার স্ত্রীর জন্য যা পছন্দ করি, আমার উচিত আমাদের উম্মার বোনদের জন্য তাই পছন্দ করা। বিতর্কিত আলোচনায় নতুন মাত্রা যুক্ত করেছেন আবু তোহা মোহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি তোহার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের একজন সুপরিচিত ইসলামিক স্কলার আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে বিগত সরকারের আমলেও নানান ধরনের আলোচনা সমালোচনা ছিল বা তাকে গুমেরও অভিযোগ ছিল। কিন্তু এবার এক ভিন্ন রকম চিত্র তার স্ত্রী সরাসরি লাইভে এসে সামনে নিয়ে আসলেন সারা। সেই সারা আবারও তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন যে বিমানবালার সঙ্গে অনৈতিক পরকে আবু তোহা আদনানের কারণেই তাদের সংসার আবারও বিচ্ছেদ হতে যাচ্ছে এবং তার আরও কিছু পরকীয় সম্পর্কে ব্যাপক কিছু তথ্য দিয়েছেন তার সাবেক স্ত্রী। আসুন আমরা আবু তোহা আদনানের এই সম্পর্কিত বিষয়গুলোর প্রমাণ আলোচনা অনেক শুনছি, আজকে এই ভিডিও থেকে আমরা বিস্তারিত জানবো তার স্ত্রীর লাইভ থেকে যে মূলত অপরাধী এখানে কে, আর এই ধরনের জঘন্য অপরাধের সাথে কি আবু তোহা আদনান কোনোভাবেই জড়িত। বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে দুই পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জখম করে ফেলছে। সেই জখম সেই জখম আমি জানি না নাহিদ উপদেশটাকে কি দিয়ে মারছে, সে আমাকে এই জখম করছে এই লেভেলে, লাথি দিয়ে দিয়ে, পা দিয়ে লাথি দিয়ে দিয়ে, যে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। দেন সে আমাকে এমন ভাবে মারধর করে, তার হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমাকে, মানে আমি যেন একটা বল, আমাকে তুলে তুলে আছাড় দিয়ে বেডের উপরে ফেলে, বেড থেকে নিচে ফেলে, হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে, আমার চোখটা ফুলে যায়, এভাবে কালো হয়ে যায়, একদম ফুলে এভাবে কালো হয়ে যায়। তো আমি তার মধ্যে কোনো অনুশোচনা আজ অব্দি দেখি নাই। সে যে এত আঘাত করছে আমি বলতেছি, আজ অব্দি আমি কোনোদিন তার মধ্যে অনুশোচনা দেখিনি। তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না। তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। ডক্টরের কাছে গেল, ডক্টরের কাছে না সে পরিচয় দিচ্ছে ডক্টর। হ্যাঁ, ডক্টরটা তার পরিচিত, আমি বুঝতে পারলাম, আমি তো জানি না। ডক্টরকে সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন। আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য, মানে তুমি গোপন করছো, মানে আমি তার কাজিন, এটা কি ধরনের কথা। তো আমি তারপরেও তার উপরে উচ্চবাচ্য করার আমার শক্তি নাই, আমার সাহস নাই। তো এখন ডক্টর থেকে বের হয়েছে, আমি একটু মনটা খারাপ, কথা বলতেছি না আর কি, চুপ করে আছি। হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে, এখন তার কথা যে ঘুরতে যাব, বাইকে সে এখন ঘুরতে যাবে। তা আমি বললাম কি যে আমি চলো বাসায় যাব, আমার ভালো লাগতেছে না, আমার মনটা ভালো লাগতেছে না, বাসায় যাই। এতটুকু বলছি, পরে সে আমাকে ওই অচেনা অজানা একটা শহর, আমি প্রথম গেছি জীবনে, আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয়। বাইক থেকে নামায় দিয়ে সে চলে যায়। আমি আমার কাছে আমার ব্যাগ ছিল, আমার ব্যাগে তখন মাত্র 1,000 টাকার একটা নোট ছিল, কোনো ভাঙতি টাকাও ছিল না। আমি কি করব, গ্রামের রাস্তা তো, রাত হয়ে গেছে অনেক, প্রায় তখন 11টার মতো হয়ে গেছে, গ্রামের রাস্তা তত মানুষজনও নাই যে আমাকে রাস্তার মধ্যে ফেলে বাইক নিয়ে চলে যায়। আমি আস্তে আস্তে আমি তখন সিদ্ধান্ত নিই, তাহলে আমার কি করতে হবে, আমি বাসায় কিভাবে যাব। ঠিক আছে, হাঁটা শুরু করি। রিক্সাওয়ালা একটাকে পাইছি, জিজ্ঞাসা করি যে আচ্ছা এখানে বাস কাউন্টার কোন জায়গায়, আমার কাছে যে টাকা আছে এটা দিয়ে যে আমি বাসায় আসতে পারবো কিনা এটাও আমি জানি না, আমার জানা নাই। তো সে এরকম সে বলতে পারলাম না। আবার আবার হাঁটতে থাকি, আবার আরেকটা রিক্সাওয়ালার কাছে যোগাযোগ করি, আরেকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, সেও বলতে পারে না। এভাবে আমি না অলিগলিতে হাঁটা শুরু করছি। তারপরে পেছন থেকে দেখলাম সে ছু মেরে আসলো বাইক নিয়ে, এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো আমার বোরকাটা ধরে। আ- আ- বস, বাইকে বস। আচ্ছা বসলাম। এর মধ্যে তো তার আছেই যা, মানে আমি জীবনেও এরকম দেখি নাই, বেয়াদব, এই অসভ্য, এগুলো বলা শুরু করলো। আমি তো ভয়ে আমি শুধু বলতে না, আমাকে তো বাসায় যেতে দাও, আমাকে বাসায় যেতে দাও। মানে আমি ভয় পেয়ে গেছি, আমি তাকে ভয় পেয়ে গেছি এক কথায়। আর তার সাথে আমার আর চলার কোনো ইচ্ছাও নাই। সে আমাকে
তারপরে বাইক থেকে আবার হেঁচড়ে মানে আমাকে বোরখা ধরে উপর থেকে হেঁচড়ে বাসা পর্যন্ত নিল। তখন একটা 3 তলা বিল্ডিং এ উঠাইছিল আমাকে, যেখানে সে থাকতো। এই 3 তলা বিল্ডিং এ সে আমাকে হেঁচড়ে 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 উপরে উঠাচ্ছে। আমি বোরকা পরা, ভিতরে আমার ড্রেস আছে, তার মধ্যে আমার গায়ের জায়গায় জায়গায় জখম হয়ে গেছে, জায়গায় জায়গায় আমার ছিলে গেছে। আমি কি সেদিন তার পোশাক ছিল না? আমি সেদিন তার পোশাক ছিলাম না? হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না, এটা সেদিন মনে ছিল না? পোশাকের সাথে আচরণ করে, এটার নাম পোশাক। সে আমাকে এভাবে আমি বলছি যে আমাকে ছাড়ো, আমি আমি হেঁটে যাচ্ছি। ও ভাবতেছে আমি মনে হয় পিছন থেকে চলে যাবো বাইরে। আমি যাব, আমি নিজে হাঁটতেছি, আমাকে ছাড়ো, আমি আস্তে আস্তে উঠবো, আমাকে ছাড়ো। ও আমাকে হেঁচড়ে 3 তলা উঠায়, চিন্তা করতে পারেন। তারপর ও আমাকে ওর বাসায়, একদম ফাঁকা বাসায় নিয়ে ও বটি নেয়, বটি দিয়ে ও আমাকে আজকে জবাই করে ফেলবে। আমি তো, ও না হয় আমাকে ভয় দেখাচ্ছে, এটা ও জানে, আমি জানি না। আমি তো আমি তো ফেস করতেছি। আমি তখন তার পায়ে পড়ে যাই, জান সরি, জান সরি। ওকে, ওকে আমি শুধু আমি আমি হাসতেই থাকবো, আমার কোনো খারাপ লাগা নাই। ওকে সরি। তারপরেও সে আমার সাথে যাচ্ছে তাই মারে, যেভাবে ইচ্ছা মারে, ফেলে রাখে, আরেক রুমে গিয়ে বসে থাকে। আমি তো ভয়ে কাঁপতেছি, মানে আমার রাতটা কোনো রকম পার হইলেই সারে, এভাবে আমার রাত পার হয়। তারপর ওই যে আমি নিজে গিয়ে তাকে সরি বলি, আমি উল্টা তাকে পানি খাওয়াই এভাবে, তারপরে আমি তাকে হাত করি, এভাবে আমার পরিস্থিতি স্বাভাবিক করতে হয়। এই গেল একটা প্রথম ঘটনা। 2 নম্বর ঘটনা, তারপরে পরবর্তীতে আমি একেবারে পুরো রংপুরে সেটেল হই আসাদ নামে একটা লোকের বাসায়। বাসাটা তখন মাত্র নতুন করেছে। আসাদ নামে একটা লোকের বাসায় মাত্র নতুন করেছে, তার ওই বাসায় কেউ থাকে না, ফ্লোরের পানিও এখনো শুকায় নাই। 2 তলা একটা বাসা, যেহেতু আশপাশে ফাঁকা ফাঁকা জায়গা, গ্রাম, ঝিঝি পোকার শব্দ। এরপরে তখন আমার বাসায় আইপিএসও ছিল না, বারবার ঘন ঘন কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যায় তো সন্ধ্যা থেকে কারেন্ট যখন চলে যায়, তখন আমাকে সে বাসা থেকে বের হয়েছে সকালে, এবং বলে গেছে যে আমার আসতে সন্ধ্যা হবে। আমি বলছি ওকে, সন্ধ্যা হবে, আসবে সে। কিন্তু সে সন্ধ্যায় আসে না। কয়টা বাজবে, আনুমানিক 7টা। 7টায় আসে না, 8টায় আসে না, 9টায়ও আসে না, 10টায়ও আসে না, 11টা বেজে যায়। এর মাঝে 2-3 বার কারেন্ট চলে গেছে। আমার একটু কেমন যেন অস্বস্তি লাগতে থাকে, ভয় লাগতে থাকে, মনটাও খারাপ লাগে। স্বাভাবিক, নারী সুলভ যে বিষয়, খারাপ লাগতে থাকে। 11টা বাজে যখন সে এসে ডোর নক করে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সোশ্যাল মিডিয়াতে বিগত 1-8 সপ্তাহ হবে আবু তোহা আদনানকে নিয়ে নানান ধরনের কুরুচিপূর্ণ মানুষের মন্তব্য দেখা যাচ্ছে। আসলেই কি তিনি ফ্রি মিক্সিং বা এই পরকীয়ার সাথে যুক্ত হয়েছিলেন? আরও বিস্তারিত তথ্য জানবো রিপোর্টে। আবু তোহা আদনান, দেখেন হুজুরদের বিষয়গুলো কেন বেশি আলোচিত হয়, একটাই কারণ, সারা দিনটা তারাই আমাদেরকে নসিহত দান করেন। বিবাহ ইসলাম হালাল করেছে, কিন্তু একসাথে 2টা বউ থাকার পরে 2টা পর্যন্ত বউ, কিন্তু আমি বারবারই বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে অনেকের পরিবারে 2টা বউ সিচুয়েশনের কারণে থাকে, ভালো লাগা থেকে হোক, পারিবারিক পছন্দ থেকে হোক, কিন্তু 3 নাম্বার বউয়ের প্রস্তুতি নিতে গেলে স্বাভাবিকভাবেই বউরা বিগ্রাবে। এটা আপনার আম্মার সাথে হইলে, আপনার মেয়ের সাথে হইলে, অথবা আপনি নিজে একজন মহিলা হইলে হয়তো বিষয়টা অনুধাবন করতে পারতেন যে এটা কিন্তু মাইনা নেওয়ার বিষয় না। আর যার কারণে আবু তোহা আদনানের দ্বিতীয় স্ত্রী বিগড়াই গেছে। আবু তোহা আদনান যখন প্রথমে দ্বিতীয় স্ত্রীকে শায়েস্তা করার জন্য তিনি ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছেন যে কাবার রবের কসম, ডাইরেক্ট আল্লাহর কসম বললেই তো হয়, তো ওনারা শব্দ আবার একটু কি বলা হয় যে পলিশিং করেন। তিনি দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করবেন, এরকম কিন্তু স্টেটাসটা ছিল। কিন্তু এর মাঝখানে ভাবি একদা পাগায় আইসা, তুমি আমারে কি তালাক দিবা, আমি তোমার ডিসকোয়ালিফাই করে তালাক দিয়ে দিচ্ছি। তালাক ইসলামে হালাল। এখন যারা আবু তোহা আদনানের ভক্ত আছেন, আমাদের এই দেশে আলেমদের একটা কঠিন ভক্ত দল আছে, পিনাকিদারও এই মুহূর্তে আছে, যারা জিয়াফত খাওয়ার জন্য রাতে বিরাতে রাজপথে নাইমা যান। আবার আলেমদের মধ্যেও আছে যে না, হুজুররা 3টা-4টা বিয়া করবে, ভাই ইসলাম শরীয়ত রাখছে, শরীয়ত তো তালাকও হালাল করে রাখছে, কিন্তু অপছন্দের, তাই না? এখন এই বিষয়গুলো হয় কি, নিজেদের সাথে না ঘটলে অন্ধভক্তির কারণে অনেক সময় হয়তো বা এই বিষয়গুলো আসে যে কোথাও না কোথাও। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট দেখেন। আবু তোহা আদনানকে ডিভোর্স দিতে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা। এক দীর্ঘ স্টেটাসে যেই সিসিটিভি ফুটেজ তিনি প্রকাশ করেছেন, এরপর তিনি বলছেন যে আমি 2 বছর যাবত সমাধানে আসতে চাচ্ছি,
আমাকে সাহায্য করা হয়নি, বসা হয়নি, কথা বলতেও সুযোগ দেয়নি, বড়রা ডাকলেও যায়নি। এবার ইনশাল্লাহ সমাধান হবে। তাছাড়া এটা ছাড়া তিনি কখনোই আর শুধরাবেন না, সমস্যা সলভ হবে না। এবার হয়তো তিনি সবচেয়ে পরিশুদ্ধ মানুষদের একজন হবে। শুধু আমার ভাগ্যেই এই পরিশুদ্ধ মানুষটি হলো না। অন্য কেউ তার জীবনে সুখে থাক, আলহামদুলিল্লাহ। আমি কি চাই? আমি এসব ধারাবাহিক যন্ত্রণায় ক্ষতিগ্রস্ত, আমার সময়, আমার মামুলাত ক্ষতিগ্রস্ত। আচ্ছা, মামুলাত শব্দটার অর্থ আমি জানি না, যারা জানেন একটু জানাবেন। তিনি বলছেন সব বরবাদ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।